গণশক্তি ডিজিটালে স্বাগত। আপনারা সকলেই দেখছেন যে ইরানের ওপরে ইসরায়েল এবং আমেরিকার আঘাত হওয়ার পর এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনির মৃত্যুর পরে সংঘাত থেমে যায়নি, সংঘাত ব্যাপকভাবেই হচ্ছে। ইরান ব্যাপক প্রত্যাঘাত করছে এবং তার ফলে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও তার ফলাফল সরাসরি পড়ছে। বহু ভারতীয় আছেন, আটকে রয়েছেন, তেলের দাম চড়চড়িয়ে বাড়ছে। এইরকম একটা পরিস্থিতির মধ্যে আমাদের আজকের পডকাস্টে তা নিয়েই আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন সারা ভারত শান্তি ও সংহতি সংস্থার রাজ্য সাধারণ সম্পাদক অধ্যাপক অঞ্জন বেরা। অঞ্জনদা, আপনাকে এই অনুষ্ঠানে স্বাগত। আমাদের অনুষ্ঠানে আমরা প্রথমেই জানতে চাইবো যে 3 দিন হয়ে গেল, যুদ্ধের অবস্থা খুবই ভয়ঙ্কর এবং ইরানের দমে যাওয়ার কোনো চিহ্ন এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। বরং রবিবার, তারপর থেকে সোমবার দিন দেখা গিয়েছে আমেরিকার 3টি বিমান, তার বেশিও হতে পারে, সেই বিমান পড়ে গেছে। যদিও আমেরিকা সেটা বলছে যে ফ্রেন্ডলি ফায়ারিং, এখন সেটা দেখা যাবে, কিন্তু যুদ্ধ খুব ভয়ঙ্কর একটা পরিস্থিতিতে রয়েছে এবং ছড়াচ্ছে মধ্যপ্রাচ্যে, গোটাটাতে ছড়াচ্ছে। মধ্যপ্রাচ্য এবং বিশ্ব, এই যে সংঘাত, তার প্রভাব কিরকম পড়তে চলেছে আপনি মনে করছেন? দেখো, গত 3 দিন ধরে আমরা যা দেখছি, ঘটনাটা তো 3 দিনের শুধু নয়, বেশ কয়েক মাস ধরে এই পদক্ষেপটা আমেরিকা নিচ্ছে। আমরা যদি খুব বাস্তবে বোধের উপর দাঁড়িয়ে কথা বলি, তাহলে এখনই ফোর্সি করা শক্ত। এটা কতদিন চলবে, আর এটার গতি প্রকৃতি ঠিক কিভাবে এগোবে। তবে এটুকুনি বলা বোধহয় খুব শক্ত নয় যে বহুদিন বাদে একটা আঞ্চলিক যুদ্ধ, রিজিয়নাল ওয়ার বলতে যা বোঝায়, আঞ্চলিক যুদ্ধ সংঘাত, এবং সেটা একটা যথেষ্ট ভয়ঙ্কর রূপ নিতে চলেছে বলে আমার ধারণা, যদি না আমেরিকাকে এবং ইসরায়েলকে থামানো যায়। ওরা চায় সেটা করতে, নিতে চলেছে এই কারণে যে কারণ ওই রিজিয়নাল ওয়ারের দিকে, আঞ্চলিক যুদ্ধের দিকেই পৃথিবীকে এই মুহূর্তে ঠেলে দিতে চাইছে। তারপরে তার ডিজাইন রয়েছে আরো অনেক বড়। বিপদটা দেখো এখানে, যে এই যুদ্ধ তো ইরান শুরু করেনি, এই যুদ্ধ ইরানের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আসলে শুধু ইরানের উপর না, এই যুদ্ধটা চাপিয়ে দেওয়া হয়েছে মধ্যপ্রাচ্যের উপর। সাম্প্রতিককালে আমরা লক্ষ্য করেছি গত 2 বছরের ওপর প্যালেস্তাইনে যেভাবে আক্রমণ চালাচ্ছিল, যুদ্ধ চালাচ্ছিল, নির্মম, ইতিহাসের নজিরবিহীন কার্যত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। প্যালেস্তাইনের ক্ষেত্রে রাষ্ট্রসংঘের একটি প্রস্তাবও কর্ণপাত না করে সেখানে গণহত্যা চালিয়ে যাচ্ছিল ইসরায়েলের বাহিনী, এখনো চালিয়ে যাচ্ছে। মাঝে মধ্যে কিছুটা বিরতি টিরতি হলেও মানছে না। শুধু প্যালেস্তাইন না, গাজা না, তার সঙ্গে সিরিয়া, তার পার্শ্ববর্তী এলাকাগুলোতেও সরাসরি ইসরায়েল বোম্বিং করছে। ইরানের সঙ্গে তার সংঘাতের শত্রু, আর সেই সূত্রে আগে থাকতে হয়েছে। ইতিমধ্যে ইরানে বোমা ফেলা হয়েছে, আমরা জানি। তাহলে ইসরায়েলের যে মতামত ছিল, ইসরায়েল একা একা করছিল, অনেকটা দেখা মনে হচ্ছিল যেন ইসরায়েল করছে, কিন্তু ইসরায়েল তো একা না। ইসরায়েল হচ্ছে এমন একটা দেশ যে আমেরিকা স্টুজ, পুতুল। আমেরিকা যা চায় মধ্যপ্রাচ্যে, প্রায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইসরায়েল রাষ্ট্রটা তৈরি করা হয়েছিল যাতে সেখানে পশ্চিমী মার্কিনী স্বার্থ করতে। আজকে 9/11 পরবর্তী সময় আমরা দেখতে পাচ্ছি তার একটা নতুন ডাইমেনশন, নয়া উদারবাদ পর্বের নতুন ডাইমেনশন দেখা দিচ্ছে। তখন ছিল দ্বিমেরুকৃত বিশ্ব। আজকে বিশ্বের, বিশেষ করে তৈল সম্পদের উপর করতে, খবরদারি করতে এবং নিয়ন্ত্রণ করতে একচ্ছত্র। একদিকে খেয়াল করো, রাষ্ট্রপতিকে শপথ নিয়ে উচ্ছেদ করা হয়েছে ভেনিজুয়েলা থেকে। সেটা একটা অন্যতম প্রধান পেট্রোলিয়াম উৎপাদনকারী দেশ। রাশিয়া থেকে কিনতে পাবে কি পাবে না সেই নিয়ে অশর্ত চাপাচ্ছে গোটা পৃথিবীর ওপর, বিশেষ করে ভারতের ওপর। এই গোটা টার্গেটটাই হচ্ছে একটা, শুধু তেলকে কেন্দ্র করে কত কি করছে, তেলের ওপর নিয়ন্ত্রণ করতে। শুধু তেল না, রাজনীতিও আছে, কিন্তু তেলকে নিয়ন্ত্রণ করে ব্যাপারটা হচ্ছে। এর সঙ্গেই আমরা বিচার করে দেখো পূর্ববর্তী বিষয়গুলো হচ্ছে, পূর্ববর্তী যে হামলা, অস্ত্রবর্ষণ, এগুলো চলছিল, যুদ্ধের মতো পরিস্থিতি চলছিল, সেটাকে একেবারে অতিক্রম করে ইসরায়েলের সঙ্গে জোট বেঁধে একেবারে
সে আক্রমণ করছে ইরানি। গোটা মধ্যপ্রাচ্যের ওপর তার নিয়ন্ত্রণ রেখে ইরাক বসে আছে, বাকি সে কিছু দালাল রাষ্ট্র তৈরি করেছে, তার অস্ত্রসজ্জিত ইসরায়েল রয়েছে, এখন সে ইরানকে ধ্বংস করতে চাইছে। এই গোটা ডিজাইনটা বিশেষ করে ভয়ঙ্কর। আমরা অতীতে, এমনকি আমি বলবো যে যখন নয়াউদারবাদ পর্ব শুরু হচ্ছে, দ্বিমেরুকৃত বিশ্ব যখন শেষ হচ্ছে সোভিয়েতের পতনের পরেই, ওই সময়টা 89, 90, 91, প্রথম যে তোমার যখন গালফ ওয়ার শুরু হচ্ছে, সেই গালফ ওয়ারের চেয়েও পরিস্থিতি হচ্ছে এখন ভয়ঙ্কর। ডোনাল্ড ট্রাম্প, এই যে প্রফেসর প্রভাত পটনায়ক লিখেছেন না, এই যে গ্যাংস্টার ফেজ অফ নিউলিবারালিজম, ইম্পেরিয়ালিজম, এই গ্যাংস্টার ফেজে কি কি হতে চলেছে শিহরণকারী আমি বলবো। প্রথম হচ্ছে রাষ্ট্রসংঘের কে কেন্দ্র করে গড়ে ওঠা যে বিশ্ব ব্যবস্থা, এই গোটা বিশ্ব ব্যবস্থাটাকে ধ্বংস করাটা হচ্ছে প্রধান লক্ষ্য। ধ্বংস না করলে সংকটে পড়া, নয়াউদারবাদ পর্বে সংকটে পড়া মার্কিন সাম্রাজ্যবাদের তার মনে করছে সে বেরিয়ে আসার অন্য কোনো রাস্তা নেই, তাই না? একাধিপত্য সে জারি করতে চায়, এই অবস্থাটা আসছে। ইরান হচ্ছে তার সাম্প্রতিকতম পরীক্ষাগার ভেনিজুয়েলার পাশাপাশি। এটাই হচ্ছে এই সংঘর্ষের রাজনৈতিক তাৎপর্য বলে আমার নিজের মনে হয়। আপনি একটা কথা এখানে বলেছেন যে গ্যাংস্টার ফেজ অফ ইম্পেরিয়ালিজম, সাম্রাজ্যবাদের এই যে অধ্যায়, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন যে এমনকি যে রেজিম চেঞ্জের আমেরিকার যে সেই প্রচার এবং তাকে কেন্দ্র করে একটা শাসনকে ফেলে দেওয়া, আজকের পর্বটা শুধুমাত্র সে কথা বলার মতনও না, তার থেকেও ভয়ঙ্কর। কেননা তাদের মত হচ্ছে যে ইরাকে সাদ্দাম হোসেনের সময় বা মুয়াম্মার গাদ্দাফির সময়, সেই সময়েও এইরকম হয়নি যে সরাসরিভাবে একটি সামরিক আঘাত হেনে কোনো একটি রাষ্ট্র, সে যে রাষ্ট্রসংঘের সদস্য একটি দেশ, সেই দেশের সর্বোচ্চ নেতা, তাকে টার্গেট করে একেবারে হত্যা করে ফেলা হলো। ভেনেজুয়েলার ক্ষেত্রেও আমরা দেখেছি যে একেবারে সরাসরি গিয়ে নির্বাচিত রাষ্ট্রপতি, তাকে বন্দি করে তুলে নিয়ে এসে নিজের দেশে নিয়ে আসা হলো। এই পর্যবেক্ষকরা বলছেন যে এমনকি রেজিম চেঞ্জের পর্বেও এতটা নগ্ন, এতটা ভয়ঙ্কর হতে দেখা যায়নি। আপনিও তার উল্লেখ করছেন। আমেরিকাকে এবং তার নেতৃত্বে সাম্রাজ্যবাদী দুনিয়াকে এত ভয়ঙ্কর হতে হচ্ছে কেন? না, দেখো, প্রথমে যেটা ছিল রেজিম চেঞ্জের আছে, যেটা নিশ্চয়ই রেজিম চেঞ্জের কথা একটা বলে, কিন্তু এখন খেয়াল করে দেখো যে প্রথম গালফ ওয়ার বা এগুলোতে, মানে ভেনিজুয়েলা পূর্ববর্তী সময়গুলোতেও সে একটা রাষ্ট্রসংঘকেও রবাস্তান বানাতো। রাষ্ট্রসংঘেরও ব্যর্থতার কোনো এ নেই। কেন প্যালেস্তাইনে, কেন গাজাতে এটা হচ্ছে, রাষ্ট্রসংঘকে জবাবদিহি করতে হবে। কি করেছে রাষ্ট্রসংঘ? রাষ্ট্রসংঘকে জবাবদিহি করতে হবে ভেনিজুয়েলার ক্ষেত্রে কি ঘটেছে। কিন্তু আমরা লক্ষ্য করছি এখানেই যে, এই যে বললাম না আমি, রাষ্ট্রসংঘ কেন্দ্রিক যে বিশ্ব ব্যবস্থা, সেই বিশ্ব ব্যবস্থার মূল ধারণাটা কি? যে সভরেন স্টেট, নেশন, সভরেন নেশন, নেশন স্টেট, সার্বভৌম রাষ্ট্র। সার্বভৌমত্ব, জাতি রাষ্ট্রের সার্বভৌমত্ব। এটার উপরে দাঁড়িয়ে আছে রাষ্ট্রসংঘের মতো একটা সরকারি আন্তর্জাতিক সংগঠনটা দাঁড়িয়ে আছে, ইন্টার গভর্নমেন্টাল ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেটাকে বলা হয়ে থাকে। তো এখন সবচেয়ে সরাসরি এত আগ্রাসী, যে গ্যাংস্টার ফেস বলতে আমি বলছি, এত আগ্রাসী যে সে রাষ্ট্রসংঘ ব্যবস্থাটাকে নির্মূল করতে চাইছে। রাষ্ট্রসংঘ তার পোষাচ্ছে না। রাষ্ট্রসংঘ যেহেতু বলেছে যে টু স্টেট সলিউশন প্যালেস্তাইনের, তুমি এটা করতে পারো না। কারণ তার একটা কারণ হচ্ছে, মূল কারণ হচ্ছে যে তার সংকট, যে বিশ্বায়নের সাজানো বাগান সে মনে করেছিল যে আমার সব স্বার্থ রক্ষা করবে, দেখা যাচ্ছে যে যে পুঁজিবাদী বিশ্বের সংকট, সেটাই যথেষ্ট হচ্ছে। নয়াউদারবাদ ইটসেলফ হচ্ছে একটা সংকটের অবস্থা, তাই না? সেখানে যেখানে নয়াউদারবাদ, তো আমি বলবো যে ইম্পেরিয়ালিজমের যে ট্র্যাডিশনাল ধারণা থেকে, সেখান থেকে একটা নতুন পর্ব। সেই নতুন পর্বে কি রয়েছে? একটা প্রায় এক মেরু বিশ্ব ব্যবস্থা রয়েছে, যেখানে সাম্রাজ্যবাদের অনুকূলে রয়েছে ব্যালেন্স অফ পাওয়ার, ক্ষমতার ভারসাম্য, তাই না? বিশ্ব রাজনীতির ক্ষমতার ভারসাম্য সাম্রাজ্যবাদের অনুকূলে। কিন্তু তবুও তাকে যে বিধিনিষেধগুলো মানতে হচ্ছিল, এখন তখন আমরা বুঝিনি যে এই আজকের দাঁড়িয়ে তাকে এই রাষ্ট্রসংঘ কেন্দ্রিক ব্যবস্থাটাকে সে উৎখাত করতে চাইছে কার্যত। আমার মতে এটাই হচ্ছে চ্যালেঞ্জ। আন্তর্জাতিক সম্পর্কে গণতন্ত্রের ন্যূনতম মানদণ্ডগুলোকে যদি আমাদের রক্ষা করতে হয়, তাহলে রাষ্ট্রসংঘের কাঠামোটাই হচ্ছে শেষ সম্বল এই মুহূর্তে। শেষ সম্বল বলছেন? শেষ মুহূর্তে, এই মুহূর্তে, এই 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 মুহূর্তে। এই পর্বে অন্তত। কারণ এটা যদি না থাকে,
তাহলে সাম্রাজ্যবাদকে একটা আনুষ্ঠানিকভাবে নিয়ন্ত্রণেরও কোনো জায়গা পাওয়া যাবে না, পাওয়া যাবে না, তাই না? পাওয়া যাবে না। এবং এইটাই হচ্ছে সবচেয়ে বিপদের মধ্যে পড়ে যাবে, যে গোটা পৃথিবীতে সাম্রাজ্যবাদ, এই যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার একেবারে হাতে গোনা কয়েকটা স্টুজ, তারা বিশ্ব রাজনীতিতে একচ্ছত্র দাপট তৈরি করার চেষ্টা করবে, নৈরাজ্যের একেবারে শেষ সীমা, নরক গুলজার করে তুলবে রাজনীতিতে, বিশ্ব রাজনীতিতে। এইটা তারা করতে চাইছে, কারণ তারা এমনকি ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে বিরোধে জড়াচ্ছে। আমরা দেখতে পাচ্ছি, যদি ইউরোপীয় ইউনিয়ন যে কম সাম্রাজ্যবাদী তা না, ক্ষমতার ভারসাম্যে কে কোথায় রয়েছে। দেখা যাবে যে এই ইরানের সঙ্গে আক্রমণে আমি শুনছিলাম যে ইউরোপেরও কিছু কিছু দেশ তার মধ্যে এরা এরা সমর্থন করতে শুরু করে দিয়েছে এবং ইউরোপিয়ান করছে। ইউনিয়ন, ভেনিজুয়েলার ক্ষেত্রে কিছু কিছু দেশ যে কথা বলছিল, বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়ন যখন ডেনমার্কে, ভাবা যায়, ভেবে দেখো যে ডেনমার্ক হচ্ছে গ্রিনল্যান্ড হচ্ছে খোদ ন্যাটো মেম্বার যে কান্ট্রি, তার ভূখণ্ড ডেনমার্কে, ন্যাটো মেম্বার তারা, সেই ন্যাটো মেম্বার কান্ট্রির ভূখণ্ড দখল করতে চাইছে, একটা বৃহৎ ভূখণ্ড, একটা রাষ্ট্রের মতো সাইজের ভূখণ্ড তারা দখল করতে চাইছে। তখন ইউরোপিয়ান ইউনিয়নের একাংশ এটা বিরোধিতা করে। যারা বিরোধিতা করে তাদের বিরুদ্ধে শুল্ক চাপানোর সংখ্যায় দিচ্ছে। সংকট তো বাড়বেই। শোনো, একটা কথা বুঝতে হবে যে এই গোটা আক্রমণটা হচ্ছে এটা একটা সংকটের পরিণতি, কারণ এই সংকট বাড়ানো থেকে মুক্তির জন্য সে চাইছে এইটা, কিন্তু এটা আজকের দেশে এটা এভাবে চলতে পারে না, কারণ এমন একখানা সংঘাত এবং এমন একখানা বিপর্যয় তৈরি হবে, যে বিপর্যয় আমেরিকার পক্ষে সামলানো খুবই কঠিন। তবে বিশ্ববাসীকে এর জন্য অনেক মূল্য দিতে হবে, অনেক রক্ত ঝরাতে হচ্ছে। সে কারণেই এই সংঘাতকে জন্য যেটা প্রতিরোধের, এটাকে প্রাচীরটাকে আরো শক্তিশালী করতে হবে, গড়ে তুলতে হবে। অ্যান্টি ইম্পেরিয়ালিস্ট লড়াই কেন তাৎপর্যপূর্ণ ভাবো, এই যে ইরানে যেটা চলছে, ইরান আমাদের ভারতের সঙ্গে তার একটা মৈত্রীর সম্পর্ক আছে, ভারত থেকে তেল কেনা, তেলের ইত্যাদি। ইরান একটা অত্যন্ত প্রাচীন সভ্যতার, যদিও সেখানে গণতন্ত্রের সমস্যার জন্য মানুষের প্রতি আছে, সেটা মোটেই এই সরকার যে করছে তা না, কিন্তু সে দেশের মানুষই নির্ধারণ করবে। সেখানকার কমিউনিস্ট পার্টি বলেছে, এটা তুদে পার্টি, যে এই স্বৈরাচারী ইরানের স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে ইরানের মানুষের লড়াইটা ইরানের মানুষের লড়াই, সাম্রাজ্যবাদ ইরানের মানুষকে সাহায্য করার জন্য আসছে তা না। এটা তাদের ফলস কথা, কারণ সবচেয়ে বেশি স্বৈরাচারী স্ট্যান্ড নিচ্ছে কে? নিজের দেশের নিচ্ছে ট্রাম্প। ট্রাম্প কোনো গণতন্ত্রের সাধনা করছে না স্বদেশে। আমি মাঝখানে একটু আসছি, যে এটা আমেরিকার বা ট্রাম্পের অন্যতম গুরুত্বপূর্ণ প্রচার হচ্ছে যে, এবং সরাসরিভাবে ওই ভেতরে যে বিক্ষোভ হচ্ছে, বিভিন্ন সেই বিক্ষোভকে সমর্থন জানানোর ক্ষেত্রে দেখা গিয়েছে, এবং ওখানে একটি ধর্মীয় শাসনের স্বৈরতন্ত্র চলছে, এই প্রচার বারবার চালিয়েছে আমেরিকা। তো আপনি বলছেন যে এইটা আদৌ কোনো ওখানকার জনগণের সঙ্গে, তাদের লড়াইয়ের সঙ্গে, তাদের আকাঙ্ক্ষার না, সঙ্গে কোনো না, ভিত্তি না, নেই? না। এই তুমি দেখো না, ভেনিজুয়েলাতে একটা সাজানো অপোজিশন যারা রয়েছে, নোবেল পুরস্কার পেয়েছে যে ভদ্র মহিলা, দেখবে সে তার নোবেল পুরস্কার ট্রাম্পকে দিতে চাইছে। এ তো আমেরিকার দালাল। এর সঙ্গে ভেনিজুয়েলা জনগণের স্বার্থ কি আছে? এবং ভেনিজুয়েলা দেখা যাচ্ছে কিন্তু জনগণ তার অপসারণকে খুব সহজে মেনে নিয়েছে তা না। এখনো পর্যন্ত সেনাবাহিনী বলো, ওর সহকর্মীদের বলো, সেখানে সেই জায়গা পাচ্ছে না। গায়ের জোরে সে অস্ত্র দিয়ে তাকে বম্বিং করে শেষ করে দিতে চাইছে, তার সম্পদ লুট করতে, একেবারে লুঠেরার ভূমিকায় নেমেছে, একেবারে চৌর্যবৃত্তির ভূমিকায় নেমেছে। এ পৃথিবীতে কেউ কখনো দেখেছে যে একটা রাষ্ট্র ঘোষণা করছে যে তেল সম্পদ নিয়ে আমি সেই পয়সা নেব? এ তো মানে ডাকাত, দস্যুবৃত্তি। পাইরেট ছিল না মধ্যযুগের, পাইরেট জাহাজে যারা লুট করতে হয়ে, বোম্বেটে যাকে বলে, সেই বোম্বের রাজনীতিতে ফিরে গেছে, নয়াউদারবাদী বোম্বেটে। ইরান হচ্ছে তারই অনুসারী। ভেনিজুয়েলার সময় বলেছিল কিউবার বিপদ বাড়ছে, যে সমস্ত কিউবা তার চ্যালেঞ্জ না করে, তার সাইজ বলো, তার অস্ত্র সম্ভার বলো, তার সামর্থ্য বলো, আমেরিকার নিরাপত্তার পক্ষে কিউবা কোনো মতে থ্রেট না, কিন্তু সমস্ত ধরনের লাগাতার দীর্ঘ সময় ধরে সে অর্থনৈতিক যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এবং ওই আমেরিকার মানে ভেনিজুয়েলার মতো সেখানেও ওই রেজিম চেঞ্জ তাদের স্টাইলের করার জন্য সে ষড়যন্ত্র করছে। কিউবার সলিডারিটি মুভমেন্টের গুরুত্ব এখানে বেশি। ফলে আজকে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীকালে যারা যে মানুষ, তারা আন্তর্জাতিক ক্ষেত্রে, এমনকি সোভিয়েত ইউনিয়নের পতনের পরও একমেরু বিশ্ব অথবা পোস্ট বাইপোলার ওয়ার্ল্ডে যদি বলি, যেখানে বহু মেরুত্বের উপাদানগুলো রয়েছে, সেখানে যখন তারা ভেবেছিল, তারা যা যা আমাদের অভিজ্ঞতার মধ্যে ছিল, একটা সম্পূর্ণ নতুন ধরনের একটা
পরিস্থিতির মধ্যে আমরা বাস করছি, যেখানে সাম্রাজ্যবাদ সর্বোচ্চ বেপরোয়া। এবং আমি বলবো যে যে 30-এর দশকের যে ফ্যাসিস্ট নাৎসিজম, তার চেয়ে বেপরোয়া। এবং তখনও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটা কেউ করতে পারে, পুরনো যে ঔপনিবেশিক সাম্রাজ্য, তার চেয়ে বেপরোয়া, ভয়ঙ্কর। সমস্ত আন্তর্জাতিক যে রাজনীতির যে অভিজ্ঞানগুলোকে তারা উল্টাতে চাইছে। ফলে মনে রাখার এমন কারণ নেই কোনো যে একদিনে সেটা দেখা যাচ্ছে। ইরান যে করছে, যে দেখা যাচ্ছে যে কোন দেশগুলো আমেরিকার পাশে দাঁড়াচ্ছে, যারা নিজের দেশে কোনো গণতন্ত্র মানে না। সৌদি আরব কোন গণতন্ত্র মানে, যাকে মানে ইরানের প্রতিপক্ষ সাজাতে যাচ্ছে, যেখানে ইরানের শাসকদের চেয়ে কি সৌদি শাসক বেশি? ইউএই তার কি করে? কুয়েত তার কি আছে? এদের গণতন্ত্র কি? গণতন্ত্র কোথায়? ফলে গোটা মধ্যপ্রাচ্য, আমি জানি না ইতিহাসের কোনো একটা ক্ষণ তুলনা করা সত্ত্বেও মধ্যপ্রাচ্য চিরকালই একটা টালমাটালের মধ্যে দিয়ে গেছে, অনেক হস্টিলিটির মধ্যে দিয়ে গেছে। প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে বিশেষ করে ইউরোপিয়ান পাওয়ারগুলো সেখানে দখল করেছে, ভাগ করেছে, সম্পদ লুট করেছে, স্বৈরাচারী শাসকদের চাপিয়ে দিয়েছে, গণতন্ত্রের আকাঙ্ক্ষাগুলোকে দুর্মুষ করে দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও আমি বলবো এখনকার পরিস্থিতি আরো ভয়ঙ্কর। এখনকার পরিস্থিতি অনেক বেশি ক্রাইসিসকে তুলে আনবে, যা আমি একই সঙ্গে মনে করি যে নতুন করে ওই অঞ্চলে যে পিপলস মুভমেন্ট, ইম্পেরিয়ালিজমের যে পরিস্থিতি, তার যে চরিত্র সম্পর্কে সচেতনতা, পলিটিক্স ইস্যু হবে আমি বলছি। তাহলে দেখা গেল যে কোনো রিলিজিয়াস ঐক্য রক্ষা করতে পারছে না। মানে একটা রাজনৈতিক পলিটিক্স আর গোটার আলোচনার কেন্দ্রে আসার একটা সুযোগ এখানে তৈরি হয়েছে। খুব গুরুত্বপূর্ণ হচ্ছে ভারতের মতো দেশগুলোর ভূমিকা। হ্যাঁ, আমি ঠিক এটাতেই আসতে যাচ্ছিলাম যে ভারতের ধারাবাহিকভাবে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে এর আগে কিছুদিন আগে ইসরায়েলে গেলেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী। সেখানে গিয়ে নেতানিয়াহুর সঙ্গে যে সম্মতি জানিয়ে এলেন নিসেটে, সেখানে বললেন যে একসঙ্গে সন্ত্রাসবাদের বিরোধিতা করবেন। সন্ত্রাসবাদের নামে ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়েছে এবং তার জন্য নেতানিয়াহু আন্তর্জাতিক আদালতে অভিযুক্ত। তিনি সমর্থন জানিয়ে এলেন মোদী। ইরান আমাদের দীর্ঘদিনের বন্ধু, দীর্ঘদিনের। ইরানের সঙ্গে এমনকি রাশিয়ার থেকে তেল কিনবে না এই শর্তে কার্যত রাজি হয়ে বাণিজ্য চুক্তি করে এসেছে। তো ভারতের সরকার যে হচ্ছে প্রধান, বা এখানকার যে প্রধান রাজনৈতিক দল সরকারে আসেনি দলগুলির মধ্যে বিজেপি, 52 ইঞ্চি 56 ইঞ্চি ছাতি এসব কথা বিভিন্ন প্রচার করে, এরকম চুপসে গিয়েছে কেন এবং তার ফলাফল কি হচ্ছে? না, একটা কথা, নতুন পর্ব সবসময় পুরনো ইতিহাসের সঙ্গে সর্বদা মিল হবে না। তবে এই সরকারের বিদেশ নীতি হচ্ছে এই যে গেরুয়াপন্থী বিদেশ নীতি, এটা তার নিজস্ব মতদর্শ অনুযায়ী, ডক্ট্রিন অনুযায়ী, মতদর্শ বলা আমি জানি না কতটা, ডক্ট্রিন অনুযায়ী ইসরায়েলের সঙ্গে তার মৈত্রীর একটা কারণ, সেটা ভারতের স্বার্থের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, ভারতের জাতীয় স্বার্থের সঙ্গে। আমার মতে আমি বুঝতে পারছি না যে ইসরায়েলের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইসরায়েল কবে লড়াই করবে। সে তো নিজেই কার্যত সন্ত্রাসবাদ চালাচ্ছে। কোন সন্ত্রাস লড়াই করিয়েছে? সে যখন এই প্যালেস্তাইনে একের পর এক নারী শিশুকে হত্যা করেছে, তখন কোন সন্ত্রাসবাদ ছিল সেখানে? ভারতের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ের সঙ্গে ইসরায়েলের লড়াইয়ের মিল কোথায়? ভারতের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই ভারত সরকারকে দীর্ঘ সময় ধরে করতে হয়েছে, মোদী সরকার আসা অনেক আগে থাকতে। তো সেই অভিজ্ঞতার সঙ্গে ইসরায়েলের মিল কোথায়? ইসরায়েল একটি ফ্যাসিস্ট সরকার, ইসরায়েলের গণতন্ত্রের মানদণ্ড অত্যন্ত দুর্বল। ইসরায়েল একটা থিওক্রেটিক কান্ট্রি কার্যত, সে দেশে কোনো গণতান্ত্রিক অধিকার নেই। ইসরায়েলের যে গণতন্ত্র, ইসরায়েলের মধ্যে যে এই যে ইহুদিতন্ত্র তথাকথিত, তার সঙ্গে ইহুদি ধর্মের কোনো সম্পর্ক নেই। ইহুদি ধর্মের নামে সেখানে দমন পীড়ন, ফ্যাসিজমের যে চাষ, সেটাই হচ্ছে এই সরকারের। যেমন এরা হিন্দুত্বের নামে হিন্দু সিভিলিয়ান প্রধানমন্ত্রী, সিভিলিয়ান পদাধিকারী মন্ত্রী ইসরায়েলে তুমি খুব তাড়া করে, মানে এটা হচ্ছে তোমাদের, যেমন আমেরিকাতে দেখবে গোয়েন্দা বাহিনীর প্রধান, সামরিক বাহিনীতে কাজ করা, এই সব লোকের সংখ্যা বেশি সবসময়। সাম্প্রতিককালে কিছুটাই হচ্ছে, তবুও বল। কিন্তু এই হচ্ছে ট্রাম্প হচ্ছে তার উদাহরণ। জনজীবনে কাজ করা কোনো লোক আসে না নর্মাল পলিটিক্যাল পার্টি, অবশ্য নেই, কারণ কর্পোরেট কন্ট্রোল এত বেশি। মুশকিল হচ্ছে যে কর্পোরেট কন্ট্রোল কোনো একটা রেজিম, তার বিদেশ নীতি ঠিক করে কর্পোরেট। হ্যাঁ, ভারতের সঙ্গে আমার
আমার তেল কোথা থেকে কিনবো সেটা আমি ঠিক করব, এই কথাটা উচ্চারণ করেছে না। নেসেটে গিয়ে ভারতীয় প্রধানমন্ত্রীর যে ভাষণ, তাতে গাজায় নারী হত্যা শিশু হত্যার কোনো সমালোচনা আছে না, ফিরে এসে আছে না। ইরানে কেন তুমি বোমা মারছো তার কোনো সমালোচনা আছে না। ইরান তো বোমা প্রথমে মারেনি, তাই না? ইরানের বিরুদ্ধে হোস্টিলিটি তো তাই। এই যে ভারতকে হুমকি দিচ্ছে, ভারতকে হুমকি দেবে। তাহলে আমি যদি সমস্ত গণতন্ত্রের আকাঙ্ক্ষাগুলোর এই স্বৈরাচারগুলোকে সমর্থন করি, কার্যত বিরোধিতা না করি, হ্যাঁ, আমি শুধু এটাই বলতে পারছি, ইসরায়েল কবে কোন কোন সন্ত্রাসী লড়াই করেছে? রাষ্ট্রটা গঠিত হয়েছিল আরব জনজাতিকে উৎখাত করে। রাষ্ট্রসংঘ, সবচেয়ে বড় কথা, ভারতের বিদেশ নীতি রাষ্ট্রসংঘকে মানে সম্মতি দেওয়ার বা রাষ্ট্রসংঘকে স্বীকৃতি দেওয়ার উপর দাঁড়িয়ে যাচ্ছে অনেকটাই। এটাই বেসিক মূল্যবোধ একটা সভ্য সমাজে। ইসরায়েল রাষ্ট্রসংঘের সমস্ত সিদ্ধান্তকে উৎখাত করেছে, আমেরিকা রাষ্ট্রসংঘের সমস্ত সিদ্ধান্তকে উৎখাত করেছে, সারটিও এমনকি হু থেকে বেরিয়ে গেছে। আমি বুঝতে পারছি না ভারতের অবস্থা কেন এমন হয়েছে যে ভারত তার বিরোধিতা করছে না, ভারতীয় জনগণের বিরোধিতা করবে যদি সরকার না পারে, করছে। তো আমি এটা কারণে বুঝতে পারছি না, এই উত্তর ভারত সরকারকে দেওয়া উচিত। তাহলে সাম্রাজ্যবাদ বিরোধী যে শক্তিগুলি, সাম্রাজ্যবাদ তো অনেক বড়, আমি বলছি না, নর্মাল রাষ্ট্রসংঘের যে কাঠামো, এমন নর্মাল রাষ্ট্রসংঘের যে কাঠামো, স্বাভাবিক, যে তুমি সিদ্ধান্ত নিয়েছিলে এটাই, এবং 93-তে অসলো চুক্তিতে সর্বশেষ দুপক্ষ তো সম্মত হয়েছিল, তিন পক্ষ, আমেরিকাও তার অংশীদার ছিল, যে দুটো রাষ্ট্র গঠিত হবে, ইসরায়েল এবং প্যালেস্তাইন। নস্যাৎ করে দিচ্ছে তো। কোথাকার হামাসের একটা অজুহাতে এত মানুষকে হত্যার একটা নিন্দে, ভারত তো চিরকালই গণহত্যার নিন্দে করেছে, করেনি? তা ভারতে একমাত্র এখন দেখছি যে এই আমলেই হচ্ছে না কেন, কোথায় বাজছে? এই প্রশ্ন ভারতীয় জনগণের আছে। অবশ্যই। আর আর শেষ প্রশ্ন আপনার কাছে যেটা, তা হচ্ছে যে এইরকম একটা অবস্থায় ভারতের সাম্রাজ্যবাদ বিরোধী যে অংশগুলি আছে, গণতন্ত্রের পক্ষে যে অংশগুলি আছে, তাদের ক্ষেত্রে এই সময়ে কি করা উচিত, সরকারের কাছে কি দাবি তোলা উচিত বলে আপনি মনে না, করছেন? এক হচ্ছে যে ভারত সরকার, ভারত একটা অত বড় দেশ, রাষ্ট্রসংঘের মঞ্চে এবং রাষ্ট্রসংঘের বাইরে ভারতের উচিত যে এই আমেরিকা এবং ইসরায়েলের এই যে হত্যাভিযান, যে আরেকটা হচ্ছে যে আমার পছন্দসই না হলে অন্য রাষ্ট্রের সর্বোচ্চ পদাধিকারীদের হত্যা করো, এই যে হত্যার রাজনীতি, খুনের রাজনীতি, এই খুনের রাজনীতি আন্তর্জাতিক ডিপ্লোমেসিতে ঘোষিতভাবে খুন করাটাই হচ্ছে উদ্দেশ্য, এই কখনো দেখা যায়নি। আমি বলছি, মানে যদি আমি প্রথম বিশ্বযুদ্ধের পর লিগ অব নেশনস থেকে ধরি, ঘোষিতভাবে বলছি, যুদ্ধাপরাধী শব্দটা ছিল যুদ্ধ করলে। আমি জানি না, কেউ ভাবেনি কখনো যে কোনো রাষ্ট্রপ্রধানরা খুনের জন্য আহ্বান জানাতে পারে, এটা বোধ হয় রাষ্ট্র কেউ ভাবেনি, আন্তর্জাতিক সম্পর্কের যারা পণ্ডিত আছে। নতুন শব্দ বার করতে হবে এখানে, এইটা দাবি করা, এটা ভারতের দায়, ভারতের জনগণের মনোভাবের প্রতিফলন ফেলতে হবে। বিরোধী দলও যারা দাবি করেছে, অনেকেই নানা গণসংগঠন দাবি করেছে, এবং এখন দেখা যাচ্ছে যে যে সাম্রাজ্যবাদের বিপদ কাকে বলে সেটা অত্যন্ত স্পষ্ট। খুনে সাম্রাজ্যবাদ, সবচেয়ে আগ্রাসী সাম্রাজ্যবাদ, গ্যাংস্টার, কার্যত। এই গ্যাংস্টারদের না ঠেকাতে পারলে কি হবে? আমার দেশের সর্বনাশ হবে না, আমার এখানে তেলের দাম বাড়বে, আমার লোকেরা পড়তে যেতে পারছে না আমেরিকাতে, আমার ওপর শুল্ক চাপাচ্ছে বিনা অপরাধে, আমার দেশের মার্কেট তো খুলেই দেওয়া আছে, নয়দারবাদ খুলে দিয়েছে, কৃষি বাজার আমার সরাসরি এলআইসি, দখল আমার চাচ্ছে। কৃষি যাচ্ছে। ইউরোপ এবারে আমেরিকার নাম করে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে এমন চুক্তি করেছে, প্রকাশ করতে হবে। হুম। কোনো গোপন চুক্তি, ভাবো, কোনো গোপন চুক্তি আমেরিকানরা করতে পারে না। আমেরিকার প্রেসিডেন্ট কোনো আন্তর্জাতিক চুক্তি করতে পারে না আমেরিকান কংগ্রেসের অনুমোদন ছাড়া, বোঝো। প্রথম বিশ্বযুদ্ধের পর আমেরিকা লিগ অব নেশনসের মেম্বার হয়নি কেন? আমেরিকান কংগ্রেস খারিজ করে দিয়েছিল, বোঝো। আমেরিকান প্রেসিডেন্ট তৎকালীন, তিনিই ছিলেন এটার উদ্ভাবক, তিনি লিগ অব নেশনসের ধারণা প্রয়োগ করেছিলেন, 14 পয়েন্টস। তো তিনি পারলেন না, কারণ এটা তো কত স্ট্রেংথ, আমার দেশে এটা নেই, পার্লামেন্টে উত্তর দিয়ে দিচ্ছেন, বলতে হবে যে কেন, কি তুমি করেছো, বলতে হবে, দেশের স্বার্থযুক্ত। এক, আমার দেশের যেভাবে ক্ষতি হচ্ছে, কি চুক্তি করেছো যাতে আমার দেশের যে ক্ষতি হচ্ছে, এমনিতেই কোনো বেকারত্বের, এমনিতে উৎপাদন পিছিয়ে পড়ছে, এমনিতে অর্থনৈতিক মানদণ্ডে পড়ছে। এক হচ্ছে লাগাতার প্রচার, এবং এই লাগাতার প্রচার, অপপ্রচার এবং মিথ্যাচার বহু ক্ষেত্রেই,
এইটাকে মানুষের কাছে নিয়ে যেতে হবে। এবং এই বিদেশ নীতি কিভাবে আমার জাতীয় স্বার্থের পক্ষে ক্ষতিকর। ও ইরান তো যা আক্রান্ত হচ্ছে, ইরান আক্রমণ করার মাধ্যমে আমি যদি তার একটা ভিন্ন বিশ্ব ব্যবস্থা, গণতান্ত্রিক বিশ্ব ব্যবস্থার পক্ষে ভারত না থাকে, তার কি হাল হবে, এটা এখন আমরা বুঝতে পারছি, দেশের মানুষ অনেকাংশে বুঝতে পারছে। মুশকিল হচ্ছে এটাই যে প্যালেস্তাইনকে সমর্থন করা, ইরানকে সমর্থন করা, এগুলো শাসকের গেরুয়া বাহিনীর তার সাম্প্রদায়িক রাজনীতির সঙ্গে চোখে সে দেখছে। প্যালেস্তাইন অ্যাজিভ যেন এটা শুধুমাত্র ভারতের সংখ্যালঘুদের সমস্যা না, এটা বিশ্ব গণতন্ত্রের সমস্যা। ইরান আক্রান্ত হচ্ছে গণতন্ত্রের সমস্যা, এবং সেই গণতন্ত্রের সমস্যা আমরাও আক্রান্ত হব যদি এটা চলতে দেয়া যায়, বিরোধিতা না করা যায়, ঠেকানো না যায়। এইটাই বোঝার আছে। আমার নিজের বিশ্বাস যে দীর্ঘ লড়াইয়ের ঐতিহ্যে সমৃদ্ধ ভারতীয় জনগণ এই মুহূর্তে এইখানে তারা এই প্রতিবাদ করবেন এবং সরকারকে একটা ইতিবাচক স্ট্যান্ড নেওয়ার জন্য বাধ্য করতে পারবেন। এটাই জরুরি। অঞ্জনদা সময় করে এসেছেন, আমাদের বক্তব্য জানিয়েছেন, আপনাকে ধন্যবাদ। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।